দাদা এখানে যে বসা নিষেধ লেখা আছে, এখানে বসা নিষেধ লেখা আছে, তার পাশেই বসেছেন? পরমহংস কথাটির অর্থ পরম অর্থাৎ সর্বোচ্চ, হংস অর্থাৎ রাজহাঁস। যেমন রাজহাঁস জলে ও স্থলে সমানভাবে থাকতে পারে, একইভাবে প্রকৃত ঋষি বস্তু ও আত্মার রাজ্যে সমানভাবে বিচরণ করতে পারেন। ঐশ্বরিক আনন্দে থাকা ও একই সাথে সমানভাবে জাগ্রত হওয়া হলো পরমহংস অবস্থা। পরমহংস শব্দটি এমন একজনকে বোঝায় যিনি সকল ক্ষেত্রে জাগ্রত, প্রকৃত অর্থে মহাজ্ঞানী, আর রাজহাঁসের মতোই দুধ ও জলের মিশ্রণ থেকে দুধ আলাদা করতে সক্ষম। আর এই কারণেই ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রহ্মা আর বিদ্যার দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। এই পরমহংস কথাটা শুনলে আমাদের চোখের সামনে সবার প্রথমে যাঁর নাম ভেসে ওঠে, তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাড়াও আরও কয়েকজন পরমহংস হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস, শ্রীমৎ নিগমানন্দ পরমহংস, শ্রীমৎ পরমহংস যোগানন্দ ইত্যাদি মহাত্মাগণ। তবে এই সাধনায় সিদ্ধি লাভের ব্যাপারটা যেহেতু কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, সেহেতু আজ পর্যন্ত মোট কজন পরমহংস হয়েছেন সেটা জানা বোধহয় কোনোদিনই সম্ভব নয়। যাই হোক, আজকে আসছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাসগৃহ ও জন্মস্থান দেখতে। আজকে এখানে ঘুরবো, দুপুরে প্রসাদ গ্রহণ করব, আর আপনাদের দেব প্রসাদ বুকিং থেকে ঘর বুকিং সমস্ত কিছুর ডিটেলস। আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরমহংস যোগানন্দ সম্পর্কিত ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমের একটি ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি, পারলে দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাসে করে বা গুগল ম্যাপ দেখে 4 চাকা বা 2 চাকায় আপনারা কামারপুকুরে আসতেই পারেন। তবে হাওড়া গোঘাট লোকাল ট্রেনে চড়লে অতি সহজেই 2 ঘন্টা 35 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন গোঘাটে। আপ ও ডাউন ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জুম করে দেখে নিতে পারেন। গোঘাট স্টেশন থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখান থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠে যাবার জন্য পেয়ে যাবেন অসংখ্য শেয়ার মারুতি ও টোটো। মাথা পিছু 30 টাকার বিনিময়ে 15 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই রামকৃষ্ণ মঠে। সকাল 8:30টায় আমি পৌঁছে গেলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠে। চলুন দিন শুরু করা যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের স্মৃতি বিজড়িত হালদার পুকুরের জল মাথায় নিয়ে। এটা হচ্ছে হালদার পুকুর। মা সারদা যখন জয়রামবাটি থেকে কামারপুকুর এলেন, ঠাকুর যখন মাকে এখানকে নিয়ে এলেন কামারপুকুরে, তো মা সারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছে ঠাকুর তুমি তো রোজের গঙ্গা স্নান করছো, তাহলে আমাকে একদিন দক্ষিণেশ্বর নিয়ে চলো। তখন ঠাকুর বলছে যে না, এটাই তোমার গঙ্গা। তখন মা সারদা বলছে কিভাবে? তখন দেখছে ঠাকুরের পা দিয়ে এই গঙ্গা বয়ে যাচ্ছে হালদার পুকুরের জলে। তো এই পুকুরেই মা সারদা স্নান করতে এসতো, বাচ্চা মেয়ে ভয় পেত, তখন তো এসো জঙ্গল ছিল। তো মা সারদার সঙ্গে অষ্টসখী স্নান করতে যেত, বুঝলেন? অষ্টসখী স্নান করতে তো মা সারদা মন্দিরে ঢোকার পর, ওই বাড়িতে যাওয়ার পর এখানে সমস্ত অষ্টসখী বিলীন হয়ে যেত প্রতিদিন। এখানে জল খুব পূর্ণ, এখানে গ্রামের লোকেরা এই পুকুরের জল বিয়ে বাড়ি বলুন, ভোজ ভাত, যে কোনো অনুষ্ঠানে এই গ্রামে এই পুকুরের জল ছাড়া হয় না। ওইদিকে হচ্ছে মেয়েদের স্নান করার ঘাট, এটা ছেলেদের স্নান করার ঘাট। আর এই রামকৃষ্ণ মঠের দুর্গা ঠাকুর সব এই পুকুরে বিসর্জন হয়। হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম হলো কামারপুকুর, যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান বলেই পরিচিত। আদি জমিদার সুখলাল গোস্বামীর শুক্লালগঞ্জই হলো আজকের কামারপুকুর। এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছ হচ্ছে ঠাকুরের হাতে লাগানো আম্রবৃক্ষ, বুঝলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছেলেবেলায় এই আমের আঁটি ওখান থেকে সেই মানিকরাজার বাগানটা দেখেলেন, ওই মানিকরাজার বাগান থেকে এনে এই গাছ লাগিয়েছিলেন। আর এই মাটির বাড়িটাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ থাকতেন। আর এই যে শিবের মন্দিরটা দেখছেন এইদিকে, এই শিবের মন্দিরের নাম হচ্ছে যোগী শিব মন্দির। এই লেখাটা নেবেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা চন্দ্রমণি দেবী, সেই মহারাজ যে ঘটনাটা বললো যে চান করে সে শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, তার ছিল শিবলিঙ্গ জ্যোতি,
সেই মন্দির হচ্ছে এটা। এটা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ। যদিও মন্দিরের ভিতরে ছবি তোলা সর্বথা নিষিদ্ধ, তবুও ঠাকুরেরই একজন সহৃদয় বংশধর নিজে হাতে ছবি তুলে দেওয়ায় আমি ওনার কাছে কৃতজ্ঞ। সামনের মাটির দোতলা ঘরটি ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ। এটা রঘুবীরের মন্দির, আর এটা ঠাকুরের জন্মস্থান ঢেঁকিশালের ওপর মূল মন্দির। স্ক্রিনে দেওয়া ইনফরমেশন দেখে নিন। প্রসাদ বুকিং এর জন্য ফোনে নয়, এখানে এসেই নাম লেখাতে হবে। প্রসাদের কুপন কেটে আমি চললাম মানিক রাজা আমবাগানে, যেখানে বালক গদাধর তার বন্ধুদের সাথে খেলা করত। এই আমবাগানটা দেখছেন, এটা হচ্ছে মানিক রাজার আমবাগান। হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে লীলা করেছিলেন। ওই যে ছবিটা আছে দেখুন, এখানে যে বাগানটা দেখছেন এটা রামকৃষ্ণ মঠ থেকে নতুন করে করেছে। এখানে বিভিন্ন জাতের আম গাছ লাগানো আছে। এই যেমন ধরুন, এটা প্রেসিডেন্ট মহারাজ শরণানন্দজি মহারাজ, এটা ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন বাগীশানন্দজি মহারাজ। এখানে বিশেষ বিশেষ মহারাজটা নিজের হাতে গাছ লাগিয়েছেন। হ্যাঁ, আর এখানে বাগানটা ঘুরে দেখুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই যে আম বাগানে যে আমের আঁটিটা খেয়ে এখান থেকে লাগিয়েছিল না, ওই ঠাকুরের হাতে যে আম গাছটা আছে ওখানে, এখান থেকে আঁটি নিজে ওখানে লাগিয়েছিল। আচ্ছা, এটা মানিক রাজার আমবাগান। এখানে একটা বাচ্চাদের স্কুল চালিত ইয়ে আছে রামকৃষ্ণ মঠ থেকে, গদাধর অভ্যুদয় প্রকল্প। ওই যে দেখুন ছবিতে দেওয়া আছে প্রেসিডেন্ট মহারাজ গাছ লাগাচ্ছেন। রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দজি মহারাজ, উনি গাছ বসাচ্ছেন, আম গাছ। ওই গাছটা যখন বসাচ্ছেন ছবি তুলেছিলেন। বলছি, এই মন্দিরটা কি মন্দির? এটা মন্দির বলতে এটা একটা বাচ্চাদের স্কুল চলে এখানে। আচ্ছা, রামকৃষ্ণ মঠ থেকে এখানে বাচ্চাদের একটা স্কুল চলে, গদাধর অভ্যুদয় প্রকল্প। আচ্ছা, এখানে গ্রামের দুস্থ ছেলেদিকে বাচ্চাদিকে এখানে সকালবেলা টিউশনি করে একটু টিফিন দেওয়া হয়। এইভাবেই রামকৃষ্ণ মঠ পরিচালিত করে আসছে। আচ্ছা, আচ্ছা। আর এখানে শাক ফাক চাষ হচ্ছে, এগুলো কোথায় এগুলো যায়? সব রামকৃষ্ণ মঠে প্রসাদের জন্য যায়, ঠাকুরের প্রসাদের জন্য। সমস্ত শাক এখানে যা কিছু আম দেখছেন, এই আম সব বাচ্চাদিকে দেওয়া হয়। আচ্ছা, সমস্ত শাক সবজি পেঁপে টেপে সব রামকৃষ্ণ মঠে ঠাকুরের ভোগেতে দেওয়া হয়। এই যে দিঘিটা দেখছেন, এই দিঘিটার নাম হচ্ছে সুখসায়ের। আচ্ছা, তো এটা ছিল মানিক রাজার দিঘি, বুঝলেন? তো মানিক রাজা যখন এই দিঘি খনন করেছিলেন, তখন এখানে সমস্ত এলাকার ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছিলেন এই দিঘি কাটানোর উপলক্ষে। তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এই দিঘি কাটানোর উপলক্ষে এসেছিলেন মানিক রাজার বাড়িতে। তখনই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন। এখানে কয়েক হাজার মানে ব্রাহ্মণের পদধূলি আছে মানিক রাজার বাড়িতে। আচ্ছা, সেই মানিক রাজার বাড়িটা এখন আপনাদেরকে দেখাবো। এখন বংশধরের আছে, কিন্তু বাড়িটা ধ্বংস হয়ে গেছে, মানে কিছুটা ভাঙা অংশ আছে। আর এই যে মানিক রাজার দেখুন পুরনো ঘাটের অংশটা কিছুটা আছে। আচ্ছা, এই দিঘি খনন করার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন। এই দিঘির নাম হচ্ছে সুখসায়ের। সুখসায়ের, ওকে। এইটা ঘাটের পুরনো অংশ। হচ্ছে মানিক রাজার বংশধর। ও, তো এই জোড়া শিব মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পুজো করতেন। আচ্ছা, আপনি কাকিমার কাছে দেন, কাকিমার ঘটনাটা বলে দেবে। আচ্ছা, আমি মানিক রাজার বংশধরের পুত্রবধূ। আমাদের এই মন্দির সব মানে 700 বছর আগেকার মন্দির। উনি করে গেছিলেন, উনি সব করে গেলেন। মানে সুখসায়ের, দুর্গা মন্দির, নারায়ণ মন্দির, আর এই জোড়া শিবের মন্দির সব করে গেছিলেন। মানে আমাদের যে সুখসায়ের কাটিয়ে প্রতিষ্ঠা করেছেন, সেই সুখসায়ের ঘাট থেকে একবারে নারায়ণ মন্দির পর্যন্ত 1 লক্ষ ব্রাহ্মণ খাইছে। তাদের পদধূলিও আছে এখানে। তাদের পদধূলিও এখানে আমাদের নারায়ণ মন্দিরে আছে। আমাদের দুর্গা মন্দিরে পুজো হয়। দুর্গা মন্দিরে মন্দিরটি ভেঙে গেছিল, মন্দিরটি করা হয়েছে এখন নতুন করে। একবারে ষষ্ঠীর দিন থেকে একবারে দশমীর দিন পর্যন্ত আনন্দ ফুর্তি হয়। তারপরে আমাদের বাড়িতে বাড়িতে পালা হয়। এই সামনেরটা রামেশ্বর, এই মন্দিরটা হচ্ছে বিশ্বেশ্বর। এখন মানিক রাজার বংশধরেরা এখানটা দুর্গা পুজো করে। আচ্ছা, মানিক রাজার বংশধর। আর অ্যাকচুয়ালি বাড়িটা ছিল ওই জায়গাতে। আচ্ছা, ওই যে কিছুটা অংশ
রেখেছে এখানে। আচ্ছা। মানে এখানে তো মানে সবই এখন ধ্বংসাবশেষ, এগুলোর বাগাতে ইয়ে করে না। হ্যাঁ। আর এনাদের বিষ্ণু মন্দির আছে। দিদিভাই এদিকে আসুন। এটা বন্ধ আছে, এই ঘরটাতে আছে। আচ্ছা, এটা কি বিষ্ণু মন্দির? হ্যাঁ, এটা বিষ্ণু মন্দির। তো আচ্ছা। এই বিষ্ণু মন্দিরেই ওই 1 লক্ষ ব্রাহ্মণের পদধূলি রাখা আছে। আচ্ছা আচ্ছা এই মানিক রাজার বংশধরদের বাড়ি। আচ্ছা এই গ্রামটার নাম হচ্ছে আনুর, বুঝলেন? আচ্ছা। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হ্যাঁ এখানে এসেছিলেন। হ্যাঁ এখানে এসে এক মহা সাধক এখানে স্থাপন করেছিলেন আনুর বিশালক্ষী মন্দির, মায়ের মন্দির। আচ্ছা। তো এখানে যে মায়ের মূর্তিটা আছে হ্যাঁ। ওটা হচ্ছে মায়ের যোনিরূপ, মা কামাখ্যার আদলে তৈরি। আচ্ছা। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে এসে পূজা করেছিলেন এই মা বিশালক্ষীকে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে যখন এসেছিলেন পাড়ার মহিলাদের সাথে, প্রসন্ন দিদির সাথে পুজো করতে আসছিলেন। আচ্ছা। তো এখানে আসার পথে ঠাকুরের এখানে ভাব সমাধি হয়েছিল, বুঝলেন? আচ্ছা। তো ঠাকুরের ভাব সমাধি মোট কামার পুকুরে 3 বার হয়েছিল। হ্যাঁ। তো প্রথমবার হয়েছিল লক্ষ্মী জলার মাঠে কালো মেঘে সাদা বক দেখে। হ্যাঁ। আর দ্বিতীয়বার হয়েছিল এই আনুর বিশালক্ষী মন্দিরে। আচ্ছা। আর তৃতীয়বার হয়েছিল সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় শিব সেজে যাত্রা করে। সেই স্থানগুলো আপনাকে দেখাবো। আপনারা এখন জুতো খুলে মন্দিরে উঠুন। আচ্ছা। এখানে যে দেখবেন মায়ের মূর্তিটা, ওটা মায়ের যোনিরূপ। আচ্ছা। এই যে দেখুন, এই সেই মায়ের গর্ভ মন্দির। ওকে। এই মাকে দর্শন করলে আপনাদের কামাখ্যা মায়ের দর্শন হবে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের এখানে দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল। আর এই মাটির ঘোড়াগুলো সব মানত করলে সে মানত পূর্ণ হয়। সেই সমস্ত ঘোড়া এখানে মকর সংক্রান্তির সময় ঠাকুরের একদিন বিশেষ মেলা বসে এখানে একদিনের জন্য। তখন এই কুমোরপাড়া থেকে সমস্ত এই মাটির ঘোড়া নিয়ে আসে, ঠাকুর মাকে দিয়ে যায়। এবার এই বড় বড় ঘোড়া মা 5 টাকার ঘোড়াতেও খুশি, 500 টাকার ঘোড়াতেও খুশি, যার যেমন সামর্থ্য মাকে এখানে সব দিয়ে মানত পূর্ণ করে যায়। সেটি মকর সংক্রান্তি। আর আপনি যে এখানে যে মানত করেন, হ্যাঁ, আপনি যে এখানে মানত করবেন, আপনাকে যে এখানে দিতে হবে তার কোনো মানে নয়। ইনি হচ্ছেন মা দুর্গার অংশ। আপনি যে কোনো দুর্গা মন্দির, কালী মন্দিরও দিতে পারেন। আর এই মন্দিরটা এক পাক মাকে দর্শন করে ঘুরে নেবেন। হ্যাঁ। আচ্ছা। আমরা এখন যাব চিনু শাখারির বাড়ি। আচ্ছা, এইদিকেই তো স্টেশনটা হচ্ছে। হ্যাঁ, এই যে স্টেশনের রাস্তা এটাই। এখানটাই ছিল চিনু শাখারির বাড়ি, বুঝলেন? আচ্ছা। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে ছেলেবেলায় নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন চিনু শাখারিকে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চিনু শাখারি চিনতে পেরে এখানে যে সাদা বোঁদে বিখ্যাত আছে না, ঠাকুর কামারপুকুরের ঠাকুরের প্রিয় মিষ্টি সাদা বোঁদে। তো ওই সাদা বোঁদে আর ঠাকুরকে মালা পরিয়ে ঠাকুরকে প্রসাদ রূপে প্রথমে এখানেই খাওয়ানো হয়েছিল। তারই স্মৃতি রক্ষাতে রামকৃষ্ণ মঠ থেকে সামনেটা করেছে ঠাকুরের মন্দির, আর পেছনটা করেছে বিদ্যা মন্দির এবং ভক্তদের জন্য গেস্ট হাউস। এখানে একটা তুলসী মন্দির আছে, ভিতরে আসুন। ওই ছবিগুলোর আচ্ছা, ওই ছবি দেখিয়েছে। হ্যাঁ, সেই ছবি তখনকার দিনে ছবি দেখিয়েছে। এখানে গিরিশ গোসারে সব এসেছিল, সেই ছবি এখানে পেন্টিং করেছে রামকৃষ্ণ মঠ থেকে। আচ্ছা, এই তুলসী মন্দিরটার হিস্ট্রি কি আছে? ওই যে চিনু শাখারির ভিটেতে তুলসী মন্দির ছিল, সেটাই। ওকে ওকে। আচ্ছা। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর পুত্র গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম। আর 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনাবসান। মাত্র 50 বছর উনি পৃথিবীতে ছিলেন। এর মধ্যে 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর উনি এই কামারপুকুরে ছিলেন। পরে দক্ষিণেশ্বরে চলে যান। ঠাকুরের পৈতৃক বাড়ি এটা। আচ্ছা। এটা হচ্ছে ঠাকুরের পৈতৃক গ্রাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানেই থাকতেন। আচ্ছা। তো এখানকার জমিদার রামানন্দ রায় ঠাকুরের বাবাকে একটা মিথ্যে সাক্ষী দিতে বলেছিল। তো ঠাকুরের বাবা বলেছিল মিথ্যে সাক্ষী আমি দেবো না। সেই জন্য ঠাকুরের বাবাকে এই গ্রাম থেকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা। ঠাকুরের বাবা এই গ্রাম থেকে যাওয়ার পথে কিছু নিয়ে যেতে পারে না, শুধু ওই রঘুবীর নারায়ণ শিলাকে মাথায় করে নিয়ে চলে গেছিলেন এই পথ দিয়ে। এই হচ্ছে সেই মাঠের আল পথ। এইটা দিয়ে গেলে কামারপুকুর খুব কাছে।
ঠাকুরের বাবা এই গ্রাম থেকে যাওয়ার পথে রঘুবীরকে মাথায় করে নিয়ে চলে গেছেন। এখান থেকে যাওয়ার পর আমাদের ওখানকার জমিদার ধর্মদাস লাহা ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা আর এই যে মাটির বাড়িটা দেখছেন, এই মাটির বাড়িটা হচ্ছে ঠাকুরের বাবার আদি বাড়ি। আচ্ছা, খড়ের চালটা। হ্যাঁ, এইখানে ঠাকুরের বাবা থাকতেন। আচ্ছা, নমস্কার মহারাজ। চলুন বসে হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো হয়। আচ্ছা মহারাজ, একটা রিকোয়েস্ট। আমি দিচ্ছি এটা। কোনো অসুবিধা নেই। এটা হলো ঠাকুর রামকৃষ্ণদেবের পৈতৃক জন্মস্থান। তারা 3 ভাই ছিলেন, যৌথ পরিবার ছিল, এবং ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার ব্যক্তিত্ব অসাধারণ ছিল। যেই রকম পাণ্ডিত্য সেই রকম তার ব্রাহ্মণত্ব। তখনকার সময় পুরোহিত ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তখনকার সময় তাদের সর্বমোট 150 বিঘে জমির মালিক ছিলেন। কিন্তু গ্রামের জমিদার ছিলেন অত্যাচারিত দুষ্টু প্রকৃতির লোক। সে কোনো এক মামলায় ব্রিটিশ সরকারের সঙ্গে ফেঁসে যায়। তখন তাকে বলা হলো, যদি উপযুক্ত সৎ ব্যক্তি সাক্ষী দেয় তবে আমরা বুঝতে পারবো তুমি নির্দোষ। তখন সে তার ভাবলো যে আমারই তো প্রজা, আমার কথাই শুনবে। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে অনুরোধ করলো, আপনি আমার হয়ে কোর্টে গিয়ে সাক্ষী দেবেন। তখন উনি বললেন, ঘটনাটা আমি ভালো করেই জানি, পুরোপুরি মিথ্যা সাজানো, আমি ওই সাক্ষী দেব না। তখন জমিদার ভয় দেখালেন, তোমাদের আমি গ্রাম ছাড়া করে ছেড়ে দেব। বলে, আমি সব ছাড়তে পারি, কিন্তু সত্যিকে আমি ছাড়বো না। যার জন্য তার গড়েই ভগবান জন্মালেন। কিন্তু যেই কথা সেই কাজ। জমিদারের পরিকল্পনা ছিল তাদেরকে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলবে। তখন জমিদারেরই কোনো কর্মচারী ছিলেন ওনার যজমান, উনি এসে খবর দিলেন সন্ধ্যার সময় যে এই 15 মিনিটের মধ্যে আপনাদেরকে এইখান থেকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে সমস্ত পরিবার শেষ হয়ে যাবে। তো ঠাকুরের বাবার যে আরো 2 ভাই ছিলেন, তাদের শ্বশুর বাড়ি আশেপাশে ছিল, তারা সন্তান সন্ততি নিয়ে তারা সেইখানে পৌঁছে যায়। কিন্তু ঠাকুরের বাবার ভুল বাঁধলো, উনার শ্বশুর বাড়ি ছিলেন আরামবাগ থেকে 10 কিলোমিটার দূর মায়াপুর বলে। এইখানে ছোট ছোট বাচ্চা রয়েছে, ঠাকুরের দাদা এবং দিদি, ওদের জন্ম এখানেই হয়। এই ছোট ছোট বাচ্চা নিয়ে রাতের অন্ধকারে কি করে যাবেন? আর তখনকার সময় গরু গাড়ি ছাড়া কোনো যানবাহনও ছিল না। ঠাকুরের বাবারও তো গরু বাড়ি সবই ছিল, কিন্তু এত সময় ছিল না। তখন রাতের এই রাস্তাটাই এগিয়ে গেলে, এখন এটা খাল হয়ে গেছে বুঝে, তখনকার সময় নৌকায় এপার ওপার করতে হয়। উনি বললেন, চলো আমাকে কামার পুকুরে পৌঁছে দাও, সেখানে আমার বন্ধু রয়েছেন সুখলাল গোস্বামী। বন্ধুর বিপদে উনি সাদরে অভ্যর্থনা করে নিজ বাড়িতেই জায়গা দিলেন। এবং পরবর্তীকালে এখন যেখানে ঠাকুরের মন্দির এবং পুরো ইয়েটা রয়েছে, ঠাকুরের ঘরগুলো, এই বাসস্থান জমিগুলি ছিলেন তারই। সে সমস্ত দান করে দিয়েছেন। যতদিন বাড়ি তৈরি না হয় ততদিন নিজের বাড়িতেই রেখেছেন। যখন নতুন বাড়িতে ওরা উঠে এলে, তখন প্রশ্ন জাগলো তারা খাবে কি করে। তখন উনি 2.5 বিঘে জমি লক্ষ্মীজলা নামে এখনো রয়েছে, জমিটা দান করলেন। ঠাকুরের বাবার ইষ্টদেব ছিলেন রঘুবীর, মানে রামচন্দ্র। তার স্মরণ করে রথের দিন চাষ করতে নামলেন। তার এতই ব্যক্তিত্ব এবং প্রভাব ছিল, গ্রামের চাষিরা এসে বলছে, না ঠাকুরমশাই, আপনাকে করতে হবে না, আমরা চাষ করে দেব। তো তারাই চাষ করে দিলেন। এবং আশ্চর্যের বিষয় হলো, পাশের জমিতে যদি 10 মণ দান হতো, ওই জমিতে হতো 30 মণ, একই পাশাপাশি জমি। তো ভগবান তাদেরকে অভাব রাখেননি, মানে অন্ততপক্ষে খাওয়া দাওয়া, তাদের সারা বছরের খোরাক হয়েও যা উদ্বৃত্ত হতো উনি অতিথি সেবায় ব্যয় করতেন। সবচেয়ে আশ্চর্য যেটা, এখনো ঠিক এই ট্রেডিশনই চলছে। এখনো প্রথম চাষটা মিশনের সন্ন্যাসীরা করেন, প্রথম এই 1টা 2টা গাছ রোপণ করে দিলেন, তারপরে আশেপাশে আরো 10-20টা গ্রামের সমস্ত চাষিরা চলে আসে, ওরাই চাষ করে দেন। কিন্তু ফসলটা ঠিক আগের মতনই হয়ে যাচ্ছে। আর সেই দিন একটা বিরাট উৎসব করে সেখানে খাওয়া হয়। এখানে একটা প্রশ্ন জাগে, তখনকার সময় বন্ধুত্ব কিভাবে নিভাতে হয়, এটা একটা শিক্ষণীয় জিনিস। বন্ধুর বিপদে নিজের ঘরের স্থান দিয়ে তাকে অন্ন বস্ত্রের অভাব পূরণ করে দেওয়া, এখনকার বন্ধুদের মধ্যে লাখো খুঁজলেও পাওয়া যাবে না। স্বার্থের এদিক সেদিক হলেই হয়ে যায়। এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এতই সত্যনিষ্ঠ লোক ছিলেন যে
তার ব্যক্তিত্ব এবং প্রভাবে উনি যখন হালদার পুকুরে স্নান করতে যেতেন, উনি বৈদিক মন্ত্র পাঠ করতে করতে যেতেন এবং পায়ে খড়ম থাকতেন, কাঠের জুতো, যেটা এখন এটা প্রায় দেখা যায় না। যে গ্রামের লোক প্রথমে এসেই জিজ্ঞাসা করতেন, ঠাকুর মশাই কি স্নান করে গেছেন? যদি জানতে গেছেন তখন তারা পুকুরে নামতেন। উনি গয়া গেলেন, তখনকার সময় পদব্রজেই যেতে হতো। যখন গয়া মন্দিরে, বিষ্ণু মন্দিরে প্রণাম করতে গেলে তখন ভগবান তাকে দিলেন, তোমার ঘরে আমি সন্তান হয়ে জন্মাবো। আর এইদিকে মা চন্দ্রামণি দেবী, তার পাশেই যে শিব মন্দিরটা রয়েছে, এটা যোগীদের শিব মন্দির বলে বিখ্যাত ছিল। ওইখানে একদিন যাচ্ছেন, হঠাৎ দেখেন শিবলিঙ্গ থেকে জ্যোতি এসে তার নাভি ভেদ করে তার ভিতরে জ্যোতিটা ঢুকে গেল। পরের দিন থেকে উনি অনুভব করলেন ওনার গর্ভধারণ হয়ে যাচ্ছে। তখন তার চেহারা, তখন তার বয়স অনেকটাই হয়ে গেছিল, তখন উনি কাউকে বলেনি এই ঘটনা। তখন বলছে যে না, স্বামী ফিরে আসো। তখন তার স্বামী ফিরে এসছে বেশ কয়েক মাস পরে। আসার পরে স্বামীকে বললেন, বলি কথা কাউকে বলো না, আমিও গয়াতে দেখেছি, তবে আমি বলেছিলাম আমি তো দরিদ্র ব্রাহ্মণ, তোমার সেবা আমি কি করে করব। তখন বললেন যে না, তোমার কোনো অপরাধ আমি নেব না, তুমি আমার সেবা করে যাও। আমাদের এখানে গেস্ট হাউস রয়েছে, 14-15টা ঘর রয়েছে এবং প্রতিদিন প্রসাদ পাওয়ার বন্দোবস্ত রয়েছে। কামারপুকুর এবং জয়রামবাটির মতন 50 টাকা দিয়ে একটা টিকিট করতে হয়। আর গেস্ট হাউসে থাকতে গেলে আপাতত 2-3 দিন আগে থেকে জানালেই কামরা পাওয়া যায়। সাধারণত পাওয়া যায় সব সময়, তবুও একটু আগে জানিয়ে আসলে খুবই ভালো। এবং এখানে থাকা খাওয়ার একটা খরচার জন্য 300 টাকা ধার্য করা হয়েছে, 2 বেলা খাওয়া, 2 বেলা চা, থাকা। আর এখানে পুরোপুরি আশ্রমটা বিশেষ করে যাত্রীদের উপরই ডিপেন্ড করে। তাদের দান দেনে এখন পর্যন্ত যা গড়ে উঠেছে, মাত্র তার 22তম প্রতিষ্ঠা দিবস হয়ে গেল কয়েকদিন আগে। ভবিষ্যতে এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহ নাই। আর আমরা রামকৃষ্ণের যে ভাবধারা ধরি, যদি আমরা বিচার করি, তাহলে মূল ধারাটা কিন্তু এখান থেকে গিয়েছে। থাকা খাওয়ার জন্য প্রতিদিন পার হেড 300 টাকা, 2 বেলা খাওয়া, 2 বেলা চা দেওয়া হয়। তবে আমাদের হয়তো প্রাচুর্য নেই, তবে মোটামুটি 2টা তরকারি, ডাল এগুলি থাকে। আমি স্বামী সদানন্দ, একসময় বেলুর মঠেই ছিলাম। এখানে আসার আগে কামারপুকুরে একটা ছোট্ট আশ্রম রয়েছে, ওইখানে প্রায় 5-7 বছর কাটিয়েছি। এখানকার কমিটি আমাকে বললেন, আপনি বাকি জীবনটা এখানেই থাকুন, রিটায়ার্ড লাইফটা এখানেই করুন। আমার বয়স বর্তমানে 76 বছর বয়স হয়ে গেছে। ঠাকুরকে ভোগ নিবেদনের সময় হয়েছে। এই হচ্ছে সেই মাটির বাড়ি, ও, যেই বাড়িতে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন। হ্যাঁ। এই বাড়িটা নষ্ট হয়ে গেল, তো বেলুর মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী গহনানন্দজি মহারাজ আচ্ছা, এই বাড়িটা বাগিয়ে দিয়ে গেছিলেন, বুঝলেন। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে সেই মাটির বাড়ি। আচ্ছা। আমরা লজে গেলে, হোটেলে গেলে বলি বড় বড় বাড়ি দাও, আর এখানে দেখুন ঠাকুরের বাবা কত কষ্ট করে থাকতেন, কত ছোট্ট বাড়িতে। সৎ লোক তো, হ্যাঁ, সৎ লোকের কষ্টই হয়। এই ঘরটাতে থাকতেন হ্যাঁ, ঠাকুর? এই বাড়িতে থাকতেন, আর ওই বাড়িতে এখন ঠাকুরের ভোগ রান্না হয় ওই পাশের বাড়িটাতে। ঠাকুর না, ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এই দিকটা হচ্ছে অফিস, আচ্ছা, আর এই দিকটা হচ্ছে ডাইনিং হল, বুঝলেন। এখানে খাওয়ার ব্যবস্থা, আর ওই উপরে হলটা দেখছেন, এগুলো গেস্ট হাউস। আচ্ছা। এখানে তো ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। আচ্ছা, এটা ডাইনিং হল, তাই তো? ডাইনিং হল, এখানে ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো হয়। আচ্ছা, আর ওইটা হচ্ছে গেস্ট হাউসের গুলো।
এখানে রুম ও প্রসাদ বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দক্ষিণেশ্বর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1880 সালে শেষবার কামারপুকুরে এসেছিলেন এবং প্রায় 8 মাস কামারপুকুরে অতিবাহিত করেছিলেন বলে শোনা যায়। এটা হচ্ছে মুকুন্দপুর বুড়ো শিব মন্দির, খুব প্রাচীন মন্দির। আচ্ছা। তো এই বুড়ো শিব মন্দিরের কাহিনী হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বর মা কালীর কাছে পুজো করতে গেল, হ্যাঁ। তখন মা কালীর সামনে মা বলে কান্নাকাটি করছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আচ্ছা। তো ওটা দেখে কামারপুকুরের গ্রামের লোকেরা এখানে রটিয়ে দিল যে ঠাকুর পাগল হয়ে গেছে। আচ্ছা। তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী খুব চিন্তিত হয়ে কামারপুকুর গোপেশ্বর মন্দিরে হত্যে দিলেন যে আচ্ছা। ঠাকুর সত্যি কি আমার ছেলে পাগল হয়ে গেছে। তখন ওই গোপেশ্বর মন্দির ওরা করলেন, গোপেশ্বর শিব বললেন যে না, তোমার উত্তর তুমি পাবে, তুমি মুকুন্দপুরে বুড়ো শিব মন্দির যাও। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা চন্দ্রমণি দেবী বহু আশা নিয়ে এই মুকুন্দপুর বুড়ো শিব মন্দির আসেন। মুনমুন যাবো একবারে। এই বাবার মন্দিরের সামনে 3 দিন 3 রাত হত্যে দিয়ে পড়ে থাকেন। তো 3 দিন হত্যে দেওয়ার পর এখানে দৈববাণী শুনতে পাই বুড়ো শিব থেকে যে তোমার ছেলে পাগল হয়নি, মা ভবতারিণীর আরাধনায় বিভোর হয়ে আছে। আর এই শিব বসানো হলো, প্রতিষ্ঠা করা হলো, এটা পাতাল থেকে উঠেছে, ভূগর্ভস্থ। এই পাশের মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে চিনু শাখারি সমাধি। আপনারা যে চিনু শাখারি বাড়িটা দেখলেন, ওই চিনু শাখারি দেহ রাখতে এখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল এই বুড়ো শিব মন্দিরের পাশে। আচ্ছা। ওই মন্দিরটা এখন হিলে গেছে। আর এইটা হচ্ছে বাবা বুড়ো শিব মন্দিরের পুকুর। আচ্ছা। পুকুর ঘাট, এখান থেকে জল নিয়ে পুজো হয়। এটা কামারপুকুর রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এখানে ঘর বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে ইমেল করতে হবে 2-3 মাস আগে ডিটেলস দিয়ে। আপনারা ম্যাক্সিমাম 3 দিনের জন্য এখানে ঘর বুক করতে পারেন। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। যদিও এখানে সস্তায় মঠের কাছে অনেক হোটেলই পেয়ে যাবেন, তবুও এখানে থাকার এক্সপিরিয়েন্স সবসময়ই আলাদা। বেলা 11:30। চলুন, প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। বরাবরের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। মঠের উল্টো দিকেই রয়েছে বেশ বড়সড় গাড়ি পার্কিং জোন, যেখানে পার্কিং চার্জ লাগে না। পেয়ে যাবেন SBI এর ATM কাউন্টার, পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার সুলভ শৌচালয়টিও। এটা হচ্ছে কামারপুকুরের মহা শ্মশান, বুঝলেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই শ্মশানের পাশে বসে এই বট গাছের নিচে বসে ধ্যান করতেন। এই বট গাছ হচ্ছে আজ থেকে 250-300 বছর আগেকার পুরানো। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই শ্মশানের পাশে বসে এখানে ধ্যান করতেন। এই জায়গাটার নাম হচ্ছে ভূতির খাল। তো এরই পাশ দিয়ে বয়ে গেছে ভূতির খাল। আর এই যে দেখছেন সমাধিপীঠ, এখানটা সমাধিপীঠ লেখা আছে। এই সমাধিপীঠ হচ্ছে কোনো রামকৃষ্ণ মঠের কোনো এক সময়ে কোনো সাধু বলেছিলেন যে আমাকে দাহ করা হবে কামারপুকুরে, আমার দেহ রাখলে আমাকে যেমন কামারপুকুরে দাহ করা হয়, সেই জন্য ওখানটা মহারাজকে পুড়িয়ে ঘিরে দিয়েছে। এইটা রামকৃষ্ণ মঠেরই জমি। ফাল্গুন মাসে ঠাকুরের জন্মতিথি ধরে মেলাটা হয়। আর এই হচ্ছে সেই বটগাছ, বহু পুরানো বটগাছ, প্রাচীন বটগাছ। আর এরই উল্টো দিকে আছে রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস, যে অনলাইনে কি বেলুর মঠ থেকে বুক করলে এখানে 3 দিন করে থাকতে দেয়। এখানে নিয়মটাই হচ্ছে 3 দিন, এখানে 3 দিন, জোড়ামাটি 3 দিন। মানুষ এইভাবেই ভক্তরা এসে থাকে। কালো মেঘের বুকে সাদা বকের শাড়ি আমরা প্রায় প্রত্যেকেই দেখেছি, শুধু দেখেইছি। কিন্তু ছোট্ট গদাধর ভাবলো সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে স্রষ্টা কত সুন্দর। ভাবতে ভাবতে জ্ঞান হারালো গদাধর। যাই হোক, স্রষ্টার কল্পনাতেই এই লক্ষ্মী জলার মাঠে কালো মেঘের বুকে সাদা বকের শাড়ি দেখেই হয়েছিল গদাধরের প্রথম ভাব সমাধি। এই হচ্ছে লক্ষ্মী জলার মাঠ, বুঝলেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এখানে প্রথম ভাব সমাধিস্থ হয়েছিলেন কালো মেঘে সাদা বক দেখে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই মাঠ পথে আলপথে মুড়ির ঠোঙা নিয়ে যাচ্ছিলেন।
তো এখানেই মানে কালো মেঘে আকাশে সাদা বক দেখে ভাব সমাধি হয়েছিল। আর এই জমি ঠাকুরের বাবাকে দান করেছিলেন সুখলাল গোস্বামী, 1 বিঘে 10 ছটাক জমি। তো ঠাকুরের বাবা নিজে হাতে চাষ করতো, মুনিশ করতো না। তো সেই রেয়াজ অনুযায়ী কামার মহারাজরা সোজা রথের দিন এই জমিতে কাদায় নেমে কয়েক গুচ্ছ ধান রোপণ করবে রঘুবীরের নামে, তারপরেই মুনিশ দিয়ে করবে। সেই রেয়াজ এখনো চালু হয়ে আসছে। আর এই জমির ফসল নিয়ে এখনো ঠাকুরের ভোগে একটা কাঁচা লঙ্কাও দেওয়া হবে, এইদিকে সব লাগানো আছে। আর এই জমির ধান নিয়ে লক্ষ্মী পুজো টক্ষ্মী পুজো সব হয়, বুঝলেন তো। এখানে ফসলে কোনো কীটনাশক ওষুধ দেয় না, এই যে জৈব সার আছে, ফুল পচা ফল পচা গরুর গোবর এইসব দিয়ে চাষ হয় এখানে। এই যে সামনে যে মাটির বাড়ি দুটো দেখছেন, এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, বুঝলেন তো। এই গ্রামেরই মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। তো হ্যাঁ, এই বাড়িটা তো সামনে, হ্যাঁ সামনে দিয়ে যাবেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানে শিবরাত্রির সময় যাত্রা শুনতে এসেছিল। এই যে মাটির বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বাড়ির সঙ্গে খুব বিশেষভাবে জড়িয়ে আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই বাড়ির এই দরজা দিয়ে প্রবেশ করতেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে শিবরাত্রির সময় যাত্রা শুনতে এসেছিল, বুঝলেন। যেই ছেলেটা যাত্রায় অভিনয় করার কথা, সে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই বাড়ির মহিলা এবং গ্রামের মহিলারা বলে, গোদাই তুই তো নাচে গানে ভালো, তাহলে তুই শিব সাজ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের কথায় শিব সেজে এই মঞ্চতে যাত্রা করেছিল। এই মঞ্চতে যাত্রা করতে করতে ঠাকুরের এখানে 3য় বার ভাব সমাধি হয়েছিল। এখন যেমন দেখছেন মঞ্চটা বাঁধানো আছে, এখন দেখা যাবে তিরপল বিছিয়ে কি চট বিছিয়ে করেছিল। তো এই হচ্ছে সেই যাত্রা করার ছবিটা। যে শিবের মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে শিব সাজানো হয়েছিল। এই স্মৃতি নাট্যমঞ্চটা বাঁধিয়ে রাখা আছে। আর এখানে মন্দিরের রক্ষণাবেক্ষণ এই সীতানাথ পাইনের ফ্যামিলিরাই করে। এটা সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ, যা শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চের একদম সামনেই অবস্থিত। হ্যাঁ, কালো রঙেরটা। তো ওটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওখানে তাঁতি বসে যে ঢুকেছিল, তার কারণ হচ্ছে ওই বাড়ির খুব অহংকার ছিল মালিকের, দুর্গাদাস পাইন, যে আমার বাড়ির মেয়েদের মুখ কেউ দেখতে পায় না। সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই দর্প চূর্ণ করার জন্য ওখানে মেয়ে এসে যে ঢুকেছিল। এই যে কাঠের কাঠামোটা দেখছেন, এটা হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। হ্যাঁ, এখানে মোট 56টা খুঁটি আছে। এই 56টা খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুরের পাঠশালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যখন 5 বছর বয়স হলো, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই পাঠশালায় পড়তে পাঠান। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়তে এসেছেন, গুরু মশাই যদুনাথ সরকার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে যোগ দিয়েছেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুব ভালো যোগ করেছেন, বলেছে যা আজকে ছুটি, আবার কালকে আসবি। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ 2য় দিন পড়তে এসেছে, ঠাকুরকে বিয়োগ দিয়েছে। ঠাকুর বলছে, দুঃশালা পড়াশোনা আমি শিখবো না, আমি তো যোগ করতে এসেছি। যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ ভগবানের, বিয়োগ মানে বিচ্ছেদ কাটাকুটি, আমি বিয়োগ করব না বলে ওই একটা দিনই পড়াশোনা করেছিল। এখান থেকে বইপত্র গুটিয়ে নিয়ে চলে গেল বিষ্ণু মন্দির। ওইখানে যে মা কালীর পুজো, নারায়ণ শিলাকে পুজো এইসব করতে লাগলো। আর এই যে লাল রঙের মেঝেটা দেখছেন, এইটা হচ্ছে অরিজিনাল মেঝে। হ্যাঁ, তো এই কাঠামো, এইটা খড়ের চাল ছিল, এটা টিন দিয়েছে। আর ওই দিকে দেখুন একটা ছোট্ট শিব মন্দির। তো ওই শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিল এখানকার জমিদার ধর্মদাস লার মেয়ে প্রসন্ন দিদি। তো ঠাকুরের বিয়ের সময় যিনি গয়না ধার দিয়েছিল, বইয়েতে পড়েছেন যে ঠাকুরের বিয়ের সময় লাহাবাবুরা গয়না ধার দিয়েছিল। তো ওই লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী বাল্য বিধবা, ঠাকুরকে খুব ভালোবাসতেন। তো বিয়ের সময় ঠাকুরকে গয়নাগুলো উনি ধার দিয়েছে। ওই মন্দিরেও তখনকার দিনের প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিব। এইটা হচ্ছে যুগী শিব মন্দির, যেটা বললাম ঠাকুরের জন্ম জ্যোতি বেরিয়ে। আচ্ছা, এটাতে ঠাকুর বসে আছে, যেখানে মূর্তিটা আছে ঠাকুরের। আর এটা পৈতৃক বাড়ি ঘুরে এলেন। আর এগুলো মন্দির, শয়নকক্ষ, এগুলো সব দেখেছেন ভিতরে। হালদার পুকুর দেখলেন, পথের দৃশ্যও দেখেছেন, গ্রামের দৃশ্যও দেখেছেন, সীতানাথ পাইনের বাড়ি দেখেছেন, চিনু শাকারি দেখেছেন, ধনীমাতার বাড়ি যাব, লাহাবাবুদের বিষ্ণু মন্দির দেখবো, পাঠশালায় দাঁড়িয়ে আছি, গোপেশ্বর দেখবো, মানিক রাজার আমবাগান দেখেছেন। আচ্ছা, বিশালক্ষী মন্দির দেখেছেন, মুকুন্দপুরে বুড়ো শিব মন্দির দেখেছেন। এবার এই দুর্গা মন্দিরটায় আসুন। এই দুর্গা মন্দির হচ্ছে লাহাবাবু জমিদার ধর্মদাস লাহা প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, বুঝলেন। তো এখানে দুর্গা পুজোর ইতিহাস হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোনো এক সময় খেলা করছে। এই যেমন দেখুন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে,
তো যেই মিস্ত্রি ঠাকুরের চোখ আঁকবে সে অসুস্থ হয়ে যায়, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দুর্গা প্রতিমার স্বইচ্ছায় চক্ষুদান করেছিলেন। এই কাঠামো বিসর্জন করে তুলে আনা হয়, পরের বছর আবার এটাই বাগিয়ে ঠাকুর করা হয়। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাত্রা ভালোবাসতেন বলে এখানকার জমিদার ধর্মদাসরা 10 দিন ব্যাপী যাত্রা করাতেন। এখন ওনার বংশধরেরা ওই রেয়াজ কিন্তু চালিয়ে আসছে, এখনো 10 দিন করে যাত্রা হয়। এই মহালয়ের দিন থেকে যাত্রা শুরু হবে। ওইটা সিমেন্টের দুর্গা ঠাকুর, ওইটা পার্মানেন্ট। ইনি হচ্ছেন এখানকার জমিদার ধর্মদাস লাহা। ওই যে মহারাজ বললো যখন দেরেগাম থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন ইনি ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন। দেখুন এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এটা হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার মন্দির। এই মন্দিরটি হচ্ছে 3 তলা, ওপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যে এই মন্দিরটাতে লুকিয়ে থাকতেন, উপরটা উঠে আসুন, আন্ডারগ্রাউন্ডের দরজাটা দেখা যাবে। তো এটা হচ্ছে অষ্টাদশ শতকের মন্দির, বুঝলেন তো। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যে এই মন্দিরটাই লুকিয়ে থাকতেন, তার কারণ হচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড আছে। আর এই আন্ডারগ্রাউন্ড লাহাবাবুরা কেন বানিয়েছিল, তার কারণ হচ্ছে এখানে বর্গীদের খুব উৎপাত ছিল। ওই বর্গীদের ভয়ে লাহাবাবুরা সমস্ত ধন সম্পত্তি মাটির তলায় নিয়ে লুকিয়ে থাকতেন। আর এই যে সিংহাসনে যে নারায়ণ শিলা দেখছেন, এই নারায়ণ শিলাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুজো করতেন। আন্ডারগ্রাউন্ডের দরজা ডান দিকে দেখুন, ওপরে যাওয়ার ঘর। লাহাবাবুদের রাস উৎসব হয়, বুঝলেন তো। রাসের সময় ঠাকুরের বিভিন্ন চরিত্র তুলে ধরা আছে এখানে। যেমন ওই যে দেরেগামে মহারাজ আপনাকে যে ঘটনাটা বললো, সেই দেরেগাম থেকে যখন ঠাকুরের বাবা চলে আসছে পুরো পরিবার নিয়ে, সেই ঘটনাটা এখানে তুলে ধরেছে। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরের জন্ম বৃত্তান্তটা, ঢেকিসালে যে ঠাকুরের জন্ম হয়েছিল সেই কাহিনীটা তুলে ধরেছে। আর এইটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুদিকে পান্থশালায় সেবা করছে, সেইটা ধরেছে। আর এটা হচ্ছে ঠাকুরের বিয়েটা কিন্তু এই জায়গায় হয় না, বিয়েটা দেখাচ্ছে এখানে আপনাদের ভক্তদিকে দেখানোর জন্য এগুলো করা আছে। আর ওই যে বললাম লাহাবাবুদিকে গয়না ধার দিয়েছিল লাহাবাবুরা, সেই গয়না তো মা কিছুদিন খুলতে চাইছে না, সেই জন্য ঘুমন্ত অবস্থায় মায়ের গা থেকে গয়নাগুলো খুলে নেওয়া হচ্ছে। এটা করা আছে। রাসলীলা, কংসবধ, এগুলো সব মানে বিভিন্ন চরিত্র ঠাকুরের তুলে ধরা আছে এখানে। তো দাদা এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির, বুঝলেন। খুব বড় শিবলিঙ্গ, ভিতরটা দেখুন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণর মা ঠাকুরকে যখন দক্ষিণেশ্বর পাঠালেন পুজো করতে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই যে ঘটনাটা বললাম বুড়ো শিব মন্দিরের ঘটনাটা, যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা কালীর সামনে মা বলে কান্নাকাটি করছে, তখন ঠাকুরের মা ওই খবরটা শুনে প্রথমে এই মন্দিরে হতে দিল। আর এই শিব আদেশ করলো, বলছে না, তুমি তোমার উত্তর পেয়ে যাবে, তুমি মুকুন্দপুরে বুড়ো শিব মন্দির যাও। এইটা হচ্ছে কামার পুকুর, বুঝলেন। এই পুকুরের নামই গ্রামের নাম। এই পুকুরেই স্নান করে ঠাকুরের মা ওই শিবের মন্দিরেতে হতে দিয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মা ধনী কামারিনী দেবীর বাবার বাড়ির কোনো একজন ও অন্যান্য কর্মীদের দিয়ে জমিদার মানিক রাজা যে পুকুরটি খনন করিয়েছিলেন, যার পাড়ে কামারদের বসবাস ছিল, সেটাই কামারদের পুকুর বলেই পরিচিত ছিল। মনে করা হয় এখান থেকেই কামার পুকুর নামটির উৎপত্তি। দেখুন এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুরের ভিক্ষামা ধনী কামারিনীর মন্দির। এই ধনী কামারিনী ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মায়ের কাছের খুব সখী ছিলেন, বুঝলেন। তো ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, ধান সিদ্ধ উনুনে ঢুকে গেছিলেন ঢেকিসালেতে। তখন ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রথম খুঁজে পেয়েছিলেন এই ধনী মা। তো তাকে ছায় অবস্থায় খুঁজে পেয়েছিলেন, গায়েতে একটা দিব্য জ্যোতি বেরোচ্ছিল, বুঝলেন। তো পরে যখন ঠাকুর বড় হলেন, ঠাকুর তো ব্রাহ্মণ ছিলেন, তো পইতে হবে, কার কাছে ভিক্ষে নেবে, সেই দিয়ে একটা তোলপাড় চলছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছে এত খুঁজতে হবে না, ভিক্ষে মা যদি করতে হয় এনা কি করো, বলছে না। ওর দাদা বলছে না, উনি তো জাতে কামার, কি করে হবে, বলছে মায়ের কোনো জাত হয় না। তখন ঠাকুরের জেদ বশত এই ধনী মাকে ভিক্ষে মা করা হয়। ওই যে 3টে নাম দেখছেন, গোপীবল্লভ, মাখনচন্দ্র, সাধনচন্দ্র, এগুলো হচ্ছে এই বাড়িগুলো হচ্ছে এনার ধনী মায়ের বংশধর। এই ধনী মায়ের কোনো ছেলে পুলে থাকে না, ওই রামকৃষ্ণদেবকে ছেলে হিসেবে ভালোবাসতেন, মানুষ করেছিলেন। এখানটা মাটির বাড়ি ছিল, মন্দির করে দিয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণর যেখানে জন্মস্থানটা দেখলেন, ঠাকুরের মন্দির হচ্ছে মধ্যিখানে, আর দুদিকে দুটো শ্মশান। ওই দিকটা হচ্ছে ভূতির খাল মহাশ্মশান, আর এই দিকটা হচ্ছে বুধুই মডেলের শ্মশান। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই 2 জায়গাতেই এসে ধ্যানস্থ হয়েছিলেন। ওইখানে বসেছিলেন ভূতির খালে ওই বটবৃক্ষর তলায়, আর এই বুধুই মহলের শ্মশানে এই বটবৃক্ষর তলায় বসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধ্যানস্থ হয়েছিলেন। এখানেই ধ্যান করতেন এবং ধ্যান করে এখান থেকেও সিদ্ধি লাভ করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ।
সব ঠাকুরের জন্মর আগের এইগুলো সব। ঠাকুরের জন্ম হচ্ছে 176। এই লাহা পুকুরের ধারে বটবৃক্ষতলায় ঠাকুরের একটি সুন্দর কাহিনী রয়েছে, তবে এটা আর বলছি না, আপনারা পজ করে দেখে নেবেন। আপাতত ঠাকুরের প্রিয় সাদা বোঁদে কিনে বাড়ি ফেরার পালা। রাত্রে রুটি তরকার সাথে গরম বোঁদে কার না ভালো লাগে। ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কি কি দিয়ে করেন দাদা এটা? বটবটির কাছে বীজটা থাকে ওই বীজ দিয়ে। বরবটি? বটবটির যে বীজটা থাকে আচ্ছা যেটা বটবটি আমরা খাই, আচ্ছা। এর ভিতরে বীজ দিয়ে আর আতপ চাল, বরবটির বীজ আর আতপ চাল, আতপ চাল রেখে দিয়ে ফোটানো। আচ্ছা, দিয়ে ওটাকে মিক্স করে করেন, তাই তো? আচ্ছা। এটা ছিল কামারপুকুর ভ্রমণ পর্ব। পরের ভিডিওটি আসতে চলেছে জয়রামবাটি ভ্রমণ সম্পর্কিত। আজকে এই পর্যন্তই। বি ওয়েল, বি হেলদি, টেক কেয়ার, নমস্কার।